আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এরদোগানের কঠোর হুঁশিয়ারি, জাতিসংঘের হস্তক্ষেপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এরপর জানবেন সৌদি যুবরাজ, যে কথায় ক্ষেপে গেলেন ট্রাম্প। আরও জানবেন শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫,০০০ শিশু। সর্বশেষ থাকছে টেনসি এবং GF-7 ফাইটার আসছে একসাথে বাংলাদেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোগান। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জাতিসংঘ কার্যকরভাবে হস্তক্ষেপ না করায় ইসরায়েল বেসামরিক জনগণের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তার দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই মানবতাবিরোধী অপরাধকে আরও উৎসাহিত করছে। ইস্তাম্বুলে আয়োজিত এক মানবিক সম্মেলনে এরদোগান বলেন, গাজায় যা ঘটছে তা কোনো যুদ্ধ নয়, এটি একটি পরিকল্পিত গণহত্যা। জাতিসংঘ যদি তাদের দায়িত্ব পালন করত, ইসরায়েল এতটা বেপরোয়া হয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করতে পারত না। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্ব শক্তিগুলো রাজনৈতিক স্বার্থের চোখ বন্ধ করে থাকায় ফিলিস্তিনি জনগণ প্রতিদিন মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ঘরবাড়ি, মেডিকেল সেন্টার, স্কুল, এমনকি জাতিসংঘের আশ্রয়কেন্দ্রেও হামলা চালাচ্ছে। এরদোগান বলেন, বিশ্ব যদি এই অত্যাচারের বিরুদ্ধে একসাথে না দাঁড়ায়, তাহলে ভবিষ্যতে কোনো জাতি নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। আজ গাজা জ্বলছে, আগামীকাল অন্য কোনো দেশও একই পরিণতির মুখোমুখি হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন এলাকায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শিশু ও নারীসহ সাধারণ মানুষ মানবিক সংকটে পড়েছে। হাসপাতালগুলো কর্মী সংকট ও বিদ্যুৎ ঘাটতির কারণে অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এরদোগান ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ এনে বলেন, গাজার প্রতিটি আহত শিশু, প্রতিটি বিধ্বস্ত পরিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার প্রমাণ। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ভেটোতে আটকে যাওয়ায় বৈশ্বিক কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হয়েছে। এরদোগান এই প্রসঙ্গ টেনে বলেন, যে সংস্থার কাজ শান্তি প্রতিষ্ঠা করা, তারা যদি একটি জেনোসাইড ঠেকাতে না পারে, তাহলে সেই সংস্থার অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। জাতিসংঘ সংস্থার দাবিটি এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, এটি মানবতার দাবি। তুরস্ক ইতোমধ্যে গাজায় মানবিক সহায়তা পাঠাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে কূটনৈতিক প্রচারণাও জোরদার করেছে আঙ্কারা। এরদোগান জানিয়েছেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনিদের একা ফেলে দেবে না এবং ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে থাকবে। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্কের এই কঠোর বক্তব্য শুধু আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলবে না, বরং আন্তর্জাতিক মহলে নতুন চাপ তৈরি করবে। অনেকেই মনে করছেন, তুরস্কের ভূমিকা এই সংকটে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাজায় যুদ্ধ থামানোর দাবি আরও জোরালো হচ্ছে, কিন্তু জাতিসংঘ ও বড় শক্তিগুলোর নিষ্ক্রিয় অবস্থান এরদোগানের ভাষায় ইসরায়েলকে অবিরতভাবে হত্যাযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন তা বিশ্ববাসীর নজরে। এরপর জানবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, MBS ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সৌদি যুবরাজের একটি বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ট্রাম্প। তার দাবি, MBS-এর মন্তব্য ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের অতীত প্রশাসনকে ছোট করে দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সৌদি যুবরাজের সাক্ষাৎকারে সেখানে তিনি বলেন, সৌদি আরব এখন আর কোনো বিদেশি চাপের কাছে নতজানো হয় না। অতীতে কিছু প্রশাসনের সময় আমাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আমরা এখন নিজস্ব সিদ্ধান্তে অটল থাকি। যুবরাজের এই বক্তব্যের পরই আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করেন, তিনি আসলে ট্রাম্প প্রশাসনের দিকে ইঙ্গিত করেছেন। এমন মন্তব্য ট্রাম্পের দৃষ্টি এড়ায়নি। পরে তিনি এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যখন দায়িত্বে ছিলাম, সৌদি আরবকে কখনোই জোর করে কিছু করায়নি, বরং আমার প্রশাসনই তাদের সবচেয়ে বড় নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। যুবরাজ যে দাবি করেছেন তা ভিত্তিহীন এবং অত্যন্ত হতাশাজনক। তিনি আরও বলেন, সৌদি নেতৃত্ব আমার সময় যেই সুবিধা পেয়েছে তা অন্য কোনো প্রেসিডেন্টের সময়ে পায়নি।
আজ তারা সেই সময়কে চাপ বলে আখ্যায়িত করছে, এটি অসম্মানজনক। এরপর জানবেন গাজায় চলমান সংঘাতের ধাক্কায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক মর্মান্তিক তথ্য। ইসরায়েলি বিমান হামলা, বিস্ফোরণ এবং লাগাতার গোলাবর্ষণের ফলে গাজার অন্তত ৩৫,০০০ শিশু আংশিক বা পুরোপুরি শ্রবণশক্তি হারিয়েছে। চিকিৎসকরা মতে এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং এটি আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ শিশু স্বাস্থ্য সংকটগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন যে পরিমাণ ভারী অস্ত্র ব্যবহার হচ্ছে তা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিস্ফোরণের তীব্র শব্দ, ভবনধসের কম্পন এবং ধারাবাহিক আতঙ্ক শিশুদের কানের ভেতরে সূক্ষ্ম নার্ভকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক শিশুর কানের পর্দা ছিঁড়ে গেছে, অনেকেই স্থায়ীভাবে শ্রবণশক্তি হারিয়েছে। এমনকি যারা এখনও শুনতে পাচ্ছে তারাও ভবিষ্যতে দীর্ঘমেয়াদী জটিলতায় পড়তে পারে। গাজার একমাত্র কার্যকর অডিওলজি সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন যেসব শিশু হাসপাতালে পৌঁছাতে পারছে তাদের মাত্র অল্প সংখ্যককে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। ঔষধ, যন্ত্রপাতি ও বিদ্যুতের সংকটের কারণে সঠিক পরীক্ষা নির্ণয় করা যাচ্ছে না। একজন চিকিৎসক জানান, আমরা প্রতিদিন ২০০-৩০০ শিশুকে পরীক্ষা করছি, তাদের অধিকাংশেরই শ্রবণ ক্ষতি স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, গাজায় শিশুদের উপর ভয়াবহ প্রভাব পড়ছে। শুধু শারীরিক নয়, মানসিক আঘাতেও তারা বিপর্যস্ত হচ্ছে। শিশুদের মনে প্রতিনিয়ত ভয়, কান্না, আতঙ্ক ও তীব্র শব্দের স্মৃতি ঘুরপাক খাচ্ছে। এর ফলে অনেক শিশু কানে শুনলেও তা বুঝতে পারছে না। মনোবিদরা বলছেন চলমান মানসিক চাপও শিশুদের শ্রবণ ক্ষমতা কমিয়ে দিতে পারে। মানবাধিকার সংস্থাগুলো আরও জানায়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভারী বোমার ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। বিশেষ করে যেসব অস্ত্রে ব্লাস্ট ওয়েভ বেশি তৈরি হয় সেগুলো শিশুদের জন্য সবচেয়ে মরণঘাতী। এই ওয়েভ কেবল কানের ক্ষতি করে না, বরং মস্তিষ্কে আঘাত এনে শিশুদের পুরো বিকাশকে আটকে দিতে পারে। গাজার পরিবারগুলো সন্তানদের নিয়ে সীমাহীন হতাশা ও দুঃখে ডুবে আছে। কেউ কেউ বলছেন তাদের সন্তান এখন মায়ের ডাকও শুনতে পায় না। কেউ জানাচ্ছেন বোমা বিস্ফোরণের পর দিন থেকে শিশুটি আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না। অনেক বাবা মা চিকিৎসার জন্য মরিয়া হলেও কার্যকর চিকিৎসা সুবিধার অভাব ও ইসরায়েলি অবরোধ তাদের সেই সুযোগ দিচ্ছে না। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শিশু অধিকার কর্মীরা বলছেন যুদ্ধবিরতি ছাড়া শিশুদের জীবন রক্ষা অসম্ভব। তারা দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ ও চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখন যাদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হয়তো সারা জীবন শব্দহীন পৃথিবীতে বেঁচে থাকবে, যা তাদের শিক্ষা, সামাজিক জীবন ও ভবিষ্যৎকে অন্ধকার করে দেবে। গাজার শিশুদের এই ভয়াবহ মানবিক বিপর্যয় বিশ্ববাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। কিন্তু যুদ্ধ থামছে না, বিস্ফোরণের শব্দ থামছে না। এভাবে চলতে থাকলে শ্রবণহীন শিশুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এরপর জানবেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নতুন যুদ্ধবিমান সংগ্রহের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আধুনিক 10C ফাইটার এবং GF-7 ফাইটার জেট একসাথে বাংলাদেশে আসছে। দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও প্রক্রিয়া শেষ করে এবার 2 ধরনের যুদ্ধবিমানই বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে চলেছে। সরকারি সূত্রে জানা গেছে বিমান দুটি আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক প্রস্তুতি এবং পাইলট প্রশিক্ষণ সবকিছুই প্রায় সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রথম চালান হিসেবে কয়েকটি বিমান দেশে পৌঁছাবে, বাকিগুলো ধাপে ধাপে আসবে বলে উল্লেখ করা হয়েছে। 10C ফাইটারকে আধুনিক প্রযুক্তি সংবলিত দ্রুতগতির যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। বিমানটি আকাশে দ্রুত চালনা, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং দীর্ঘ দূরত্বে আক্রমণের সক্ষমতার জন্য পরিচিত। বিমানটি যুক্ত হলে বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে GF-7 মাল্টিরোল ফাইটার হিসেবে পরিচিত। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে স্থল 2 ধরনের অপারেশন পরিচালনা করতে পারে। বোমা হামলা, নজরদারি এবং সীমান্ত এলাকায় আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে বিমানটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। একই সময় 2 ধরনের বিমান যুক্ত হওয়াকে বিমান বাহিনীর জন্য বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পাইলটরা ইতোমধ্যে বিমান দুটি চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বিমান দুটির বিভিন্ন সিস্টেম, নিরাপত্তা ব্যবস্থা এবং যুদ্ধ সরঞ্জাম পরিচালনার বিষয়ে তারা প্রস্তুত। বিমানগুলো দেশে পৌঁছানোর পর স্থানীয় ঘাঁটিগুলোতে আরও প্রশিক্ষণ পরিকল্পনা চলবে। বিমান দুটির জন্য প্রয়োজনীয় নতুন হ্যাঙ্গার, মোরম্মতি কর্মশালা এবং
প্রযুক্তিগত ইউনিটও প্রস্তুত করা হয়েছে। বিমানবাহিনীর একাধিক ঘাঁটিতে আধুনিক সুবিধার সম্প্রসারণ চলছে, যাতে নতুন যুদ্ধ বিমানগুলো সঠিকভাবে সংরক্ষণ ও পরিচালনা করা যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যুদ্ধবিমান আধুনিকীকরণ প্রয়োজন হয়ে পড়েছে। তাই উন্নত প্রযুক্তির নতুন ফাইটার জেট সংগ্রহকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিমান দুটি দেশে পৌঁছালে বিমানবাহিনীর একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করা হবে। অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের মাহারিক কর্মকর্তা ও সরকারি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। 10C এবং GF-7 যুক্ত হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা, সীমান্ত নজরদারি এবং জরুরি সাড়া প্রদানে আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে।